র এর রিপোর্ট অনুযায়ী এসব সংগঠন কেবল দেশীয় তহবিলেই চলছিল না, বরং মধ্যপ্রাচ্যের কিছু উগ্রবাদী গোষ্ঠীর আর্থিক সহায়তাও পাচ্ছিল। সৌদি আরব, পাকিস্তান, এমনকি আফগানিস্তানের তালেবান শাসনামল থেকেও কিছু মৌলবাদী বাংলাদেশের প্রভাব বিস্তার করতে চাইছিল। এই মৌলবাদী উত্থান ছিল বাংলাদেশের জন্য এক দুঃস্বপ্ন। বোমা হামলা, লেখক হত্যা, রাজনৈতিক নেতাদের টার্গেট, এসব ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। এবং তখনই ভারত সরকারের কাছে প্রস্তাব দেয়, যদি বাংলাদেশকে মৌলবাদ থেকে রক্ষা করতে হয় তাহলে আমাদের গোপন অভিযান চালাতে হবে এখনই। আমরা চুপ করে থাকলে একদিন এই আগুন আমাদের দেশকেও গ্রাস করবে। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক অদ্ভুত রহস্যময় জগতে। এমন এক দুনিয়া যেখানে আলো নেই, ক্যামেরা নেই, কিন্তু আছে ছায়ার মতো ঘুরে বেড়ানো মানুষ, যারা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু রাষ্ট্রের ভবিষ্যৎ, রাজনীতি, এমনকি একটি জাতির অস্তিত্ব পর্যন্ত গোপনে তাদের হাতে নড়ে চড়ে ওঠে। আমি বলছি গোয়েন্দা সংস্থা নিয়ে। আজ আমরা আলোচনায় থাকবে ভারতের সবচেয়ে গোপন, সবচেয়ে বিতর্কিত এবং অনেকের মতে সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা র, অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। হয়তো কারণ মনে হয়েছে র শুধু ভারতের জন্য কাজ করে, আমাদের দেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আবার কারোর মনে হয়েছে র সবসময় বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি চিত্র দেখাবো, এমন এক পরিকল্পনার গল্প শোনাবো, যা হয়তো অনেকের ধারণা উল্টে দেবে। কারণ র এখন নাকি একটি ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে, বাংলাদেশের মৌলবাদ ও জঙ্গিবাদকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা। প্রথমেই প্রশ্ন ওঠে, র কেন বাংলাদেশের মৌলবাদ নিয়ে মাথা ঘামাবে? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে ইতিহাসে। বাংলাদেশের জন্ম থেকেই মৌলবাদী রাজনীতি এবং উগ্রবাদী শক্তি বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের দোসর ছিল, তারা শুধু ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়নি, তারা বারবার ফিরে এসেছে অন্য নামে, অন্য রূপে। কখনো রাজনীতির মঞ্চে, কখনো ক্যাম্পাসে, কখনো আবার মসজিদ মাদ্রাসার আড়ালে। এই মৌলবাদী শক্তি শুধু বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, সব জায়গায় এদের শিকড় ছড়িয়ে পড়তে পারে। ভারত মনে করে, যদি বাংলাদেশে মৌলবাদ শক্তিশালী হয় তাহলে সেটি সীমান্ত পেরিয়ে ভারতের ভেতর বিস্ফোরণ ঘটাবে। তাই ভারতীয় গোয়েন্দা সংস্থা র অনেকদিন ধরেই নীরবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। কিন্তু এবার নাকি আর তারা শুধু পর্যবেক্ষণের সীমাবদ্ধ থাকছে না, এবার র নেমেছে এক ভয়ঙ্কর খেলায়। মৌলবাদী শক্তিকে ধ্বংস করার জন্য তারা নাকি হাতে নিয়েছে এক গোপন পরিকল্পনা। এই পরিকল্পনা কেমন, কিভাবে তা বাস্তবায়ন হবে, বাংলাদেশ কি তাতে উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে, আমরা কি বুঝতে পারবো আমাদের চারপাশে আসলে কি খেলা চলছে? তো আজকের এই ডকুমেন্টারিতে আমি আপনাদেরকে নিয়ে যাব ধাপে ধাপে। প্রথমে আমরা দেখব বাংলাদেশের ভেতরে মৌলবাদ কিভাবে বেড়ে উঠলো, তারপরে জানবো র কিভাবে নীরবে তা পর্যবেক্ষণ করছে, এরপর প্রবেশ করব তাদের গোপন পরিকল্পনার গভীরে, জানতে পারবো রাজনৈতিক এবং কূটনৈতিক পর্যায়ে কিভাবে তারা প্রভাব খাটাচ্ছে। শেষে আমি প্রশ্ন তুলব, র এর পরিকল্পনা কি সত্যি বাংলাদেশের জন্য আশীর্বাদ, নাকি এটা হতে পারে নতুন এক অভিশাপ? তাহলে বন্ধুরা, প্রস্তুত তো? কারণ আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি ছায়ার দুনিয়ায়, যেখানে প্রতিটি সত্য আংশিক, প্রতিটি তথ্য সন্দেহজনক, আর প্রতিটি পদক্ষেপ ভয়ঙ্কর। ভারতের র এবং বাংলাদেশের মৌলবাদ, এই দুই শক্তির সংঘর্ষের গল্পই আজকের ডকুমেন্টারিতে কেন্দ্রবিন্দু হবে। তো প্রথমে আমরা দেখে নিব মৌলবাদের উত্থান ও বাংলাদেশের ভেতরে সংকট কি কি। বন্ধুরা, আমাদের আলোচনার প্রথম অধ্যায়ে আমরা প্রবেশ করব বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে জটিল এক অধ্যায়ে, সেটা হচ্ছে মৌলবাদের উত্থান। অনেকেই হয়তো ভাবেন মৌলবাদ কোনো নতুন ঘটনা নয়, কিন্তু বাস্তবতা হলো মৌলবাদ এই ভূখণ্ডের ইতিহাসে একবার নয়, বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্ম 1971 সালে এক মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু সেই রক্তাক্ত সংগ্রামের মাঝেও এক শ্রেণীর মানুষ ছিল যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা পাকিস্তানি সেনাদের সাহসী এবং সহযোগী হয়েছিল, রাজাকার, আলবদর, আল শামসের মতো ঘৃণ্য বাহিনী গড়েছিল। মুক্তিযুদ্ধ শেষে আমরা ভেবেছিলাম এরা ইতিহাসের আবর্জনায় হারিয়ে যাবে, কিন্তু সত্য হলো তারা কখনো হারিয়ে যায়নি, বরং সময়ের সাথে সাথে নতুন মুখোশ পরে, নতুন রাজনৈতিক ব্যানার নিয়ে আবারও সমাজে প্রবেশ করেছে। 1975 সালের রাজনৈতিক পরিবর্তনের পর যখন বাংলাদেশের সামরিক শাসন শুরু হলো, তখন মৌলবাদ আবার মাথাচাড়া তোলে। হঠাৎ করে আমরা দেখতে পেলাম পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো ফিরে আসছে, তারা আবার মসজিদের মাইকে নিজেদের বক্তব্য ছাড়তে শুরু করেছে। ধীরে ধীরে সমাজে এক ধরনের বিভাজন
নির্বাচন তৈরি হচ্ছে। একদিকে ছিল স্বাধীনতার পক্ষের শক্তি আর অন্যদিকে ছিল পাকিস্তানি আদর্শে অনুপ্রাণিত মৌলবাদী শক্তি। এই মৌলবাদী শক্তি শুধু ধর্মের দোহাই দিয়েই সীমাবদ্ধ থাকেনি, তারা রাজনীতির মাঠেও নিজেদের জায়গা করে নেয়, জোটের অংশ হয়, কখনো ক্ষমতার সিঁড়ি বেয়ে মন্ত্রিসভায় স্থান পায়। এর ফলে বাংলাদেশের প্রশাসন ও নীতি নির্ধারণী পর্যায়েও তাদের প্রভাব বাড়তে থাকে। এভাবেই মৌলবাদ কেবল রাজনৈতিক ইস্যু নয়, বরং রাষ্ট্রের ভেতরেই এক অদৃশ্য শক্তি হিসেবে গড়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এই মৌলবাদ বাংলাদেশের জন্য আসলেই কত বড় হুমকি? এখানে আমাদের দুই দিক দেখতে হবে। প্রথমত, মৌলবাদ সমাজকে বিভক্ত করে। যারা অন্য ধর্ম পালন করে কিংবা যারা ধর্মকে ব্যক্তিগত আচার হিসেবে পালন করতে চায়, তাদের জন্য মৌলবাদ এক ধরনের আতঙ্কের নাম। দ্বিতীয়ত, মৌলবাদ বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতিগ্রস্ত করে। যখন কোনো বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের মৌলবাদ সংগঠনের খবর প্রচারিত হয়, তখন বিশ্ব আমাদের দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের সাথে মেশাতে শুরু করে। বিদেশি বিনিয়োগকারীরা ভয় পায়, পর্যটকরা দ্বিধায় ভোগে, আর আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়। 2001 থেকে 2006 সালের সময়টা আমরা কেউ ভুলিনি। তখন বাংলাদেশের রাজনীতিতে মৌলবাদী শক্তি সরকারে জায়গা করে নেয়, আর এর পরপরই দেশে জঙ্গিবাদের উত্থান হয়। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, অর্থাৎ যেটাকে জেএমবি, 2005 সালে দেশের 63টি জেলায় একসাথে বোমা হামলা চালায়। এই ঘটনা বিশ্বকে স্তম্ভিত করে দেয়। তখন সারা পৃথিবী বুঝে যায় বাংলাদেশ আর শুধু এক স্বাধীনপ্রাপ্ত দেশ নয়, বরং এখানে জঙ্গিবাদ এক ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, আমরা যদি গভীরে যাই তাহলে দেখব এই মৌলবাদ শুধু ধর্মীয় দিক থেকে নয়, বরং সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট থেকেও জন্ম নিয়েছে। দারিদ্র্য, অশিক্ষা, বেকারত্ব, এই সবই মৌলবাদী সংগঠনের খাদ্য। যখন কোনো তরুণ কাজ পায় না, জীবনে আশার আলো দেখে না, তখন সহজেই সে মৌলবাদী প্রচারণার শিকার হয়। এইভাবে মৌলবাদ গ্রাম থেকে শহরে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিডিয়ার ভেতরে সবখানেই ঢুকে পড়েছে। এখন এখানে ভারতের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারত বহু বছর ধরেই মৌলবাদকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। কারণ মৌলবাদ সীমান্ত মানে না। মৌলবাদ মানে এক ধরনের মানসিকতা যা এক দেশ থেকে আর এক দেশে ছড়িয়ে পড়তে পারে। ভারতের দৃষ্টিতে যদি বাংলাদেশে মৌলবাদ শক্তিশালী হয়, তাহলে তার প্রতিক্রিয়া পড়বে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায়। এই ভারতীয় গোয়েন্দা সংস্থা র দীর্ঘদিন ধরে বাংলাদেশে মৌলবাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের রাজনীতি যতবার মৌলবাদী অথবা মৌলবাদপন্থীদের দিকে ঝুঁকেছে, ততবার র সক্রিয় হয়েছে। তাদের নজরদারি বেড়েছে, তাদের কূটনৈতিক বার্তা বদলেছে, কখনো কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাতেও তাদের ছায়া দেখা গেছে। এই ছায়া হয়তো সবসময় প্রমাণ করা যায় না, কিন্তু গল্পের ভেতর, গুজবের ভেতর এবং রাজনৈতিক বিশ্লেষণের ভেতর র এর ছাপ পাওয়া যায়। তাহলে এখন আমাদের সামনে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা হলো, বাংলাদেশের ভেতরে মৌলবাদ এখন জীবিত। যদিও অনেক বড় জঙ্গি হামলা রুখে দেওয়া হয়েছে, অনেক সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, তবুও তারা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তারা ভিন্ন নামে, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মুখোশ পরে আবার সমাজে প্রবেশ করছে। এই বাস্তবতা শুধু বাংলাদেশের নয়, ভারতের কাছেও এক ভয়ঙ্কর আতঙ্কে। এই আতঙ্কই রকে প্রণোদিত করছে বাংলাদেশের মৌলবাদ ধ্বংসের জন্য এক গোপন পরিকল্পনা হাতে নিতে। বন্ধুরা, মৌলবাদের এই জটিল ইতিহাস না জানলে রয়ের পরিকল্পনা বোঝা সম্ভব নয়। তাই প্রথমেই আমরা এই অংশে বুঝলাম কিভাবে মৌলবাদ জন্ম নিল, কিভাবে রাজনীতির সাথে মিশলো, কিভাবে জঙ্গিবাদের রূপ নিল এবং কেন এই বাংলাদেশ ভারত সম্পর্কের কেন্দ্রীয় এক নিরাপত্তা ইস্যুতে পরিণত হলো। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো র অর্থাৎ রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং এর নীরব পর্যবেক্ষণ ও ছায়া অপারেশন। বন্ধুরা, মৌলবাদের ইতিহাস আর তার শেকড় নিয়ে আমরা কথা বলেছি। এখন আসুন প্রবেশ করি সেই অদৃশ্য জগতে যেখানে কাজ করে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থাটির একটি, ভারতের র অর্থাৎ রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং। র সম্পর্কে অনেক গল্প আছে, অনেক রহস্য আছে, আবার অনেক ভয়ও আছে। কিন্তু একটি জিনিস সবার কাছে পরিষ্কার, র সরাসরি মাঠে নামে না। তারা নীরব থাকে, ছায়ার মতো কাজ করে, আর ঠিক সেই জায়গায় আঘাত হানে যেখানে শত্রু সবচেয়ে দুর্বল। বাংলাদেশের মৌলবাদী শক্তির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। রয়ের জন্ম হয়েছিল 1968 সালে ইন্দিরা গান্ধীর আমলে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখা, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর ভেতরে ঘটে যাওয়া ঘটনাগুলোর নজরে রাখা। তখন থেকেই রয়ের চোখ ছিল পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা আর অবশ্যই বাংলাদেশে। 1971 সালের মুক্তিযুদ্ধেও র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সীমান্ত পেরিয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, অস্ত্র সরবরাহ করা, তথ্য আদান প্রদান, সবকিছুর পেছনে র এর ছায়া ছিল। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের ভেতরে মৌলবাদের পুনর্জাগরণ রকে নতুনভাবে চিন্তিত
চিন্তিত করে তোলে। কারণ ভারতের কাছে পরিষ্কার হয়ে যায়, যদি এই মৌলবাদ দমন না করা যায় তবে তা কেবল বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভারতের অভ্যন্তরেও ছড়িয়ে পড়বে। তাই র শুরু করে এর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ। এখন প্রশ্ন আসতে পারে, র কিভাবে কাজ করে? প্রথমত, র কখনো সরাসরি অস্ত্র হাতে নেয় না। তাদের কাজ তথ্য সংগ্রহ। তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, ধর্মীয় সংগঠনগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি এনজিও পর্যন্ত নজরদারিতে রাখে। তাদের সঙ্গে কার কাজ সম্পর্ক, কার অর্থ কোথা থেকে আসছে, কার সাথে কার বৈঠক হচ্ছে, এসব ক্ষুদ্রাতি ক্ষুদ্র তথ্য র তাদের ফিল্ড এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করে। দ্বিতীয়ত, র তথ্য সংগ্রহের পাশাপাশি ভেতরের দিক থেকেও প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে কোনো মৌলবাদী সংগঠন যদি হঠাৎ তহবিল পায়, র চেষ্টা করে সেই টাকার উৎস খুঁজে বের করতে। অনেক সময় তারা আন্তর্জাতিক ব্যাংক লেনদেন ট্র্যাক করে, আবার অনেক সময় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও তা বের করে আনে। তৃতীয়ত, র শুধু তথ্য পায় না, তারা তথ্য ছড়িয়েও দেয়। অনেক সময় কোনো মৌলবাদী সংগঠনের কার্যক্রম আন্তর্জাতিক মাধ্যমে ফাঁস হয়ে যায়। আমরা ভাবি হয়তো সাংবাদিকরা নিজেরা খুঁজে পেয়েছে, কিন্তু বাস্তবে অনেক সময় সেই তথ্যের উৎস র এর ছায়া অপারেশনেরই ফল হয়ে থাকে। তারা মিডিয়াকে ব্যবহার করে বিশ্বের দেখাতে চায় বাংলাদেশের ভেতরে মৌলবাদ কতটা ভয়ঙ্কর। বন্ধুরা, র এর কাজের ধরনকে আমরা যদি একটি শব্দে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে তা হবে শ্যাডো অর, অর্থাৎ ছায়া যুদ্ধ। তারা সরাসরি যুদ্ধ করে না, কিন্তু এমন ভাবে প্রতিপক্ষকে দুর্বল করে যে প্রতিপক্ষ নিজেই নিজের ওজন টিকিয়ে রাখতে পারে না। একটা উদাহরণ দেই, ধরুন বাংলাদেশে কোনো মৌলবাদী সংগঠন শিক্ষার্থীদের টার্গেট করছে। তারা হয়তো বৃত্তি দিচ্ছে অথবা মাদ্রাসার মাধ্যমে নতুন প্রজন্মকে তাদের আদর্শে গড়ছে। র সরাসরি গিয়ে এই কাজ থামায় না, বরং তারা নীরবে দেখে কারা এর সাথে যুক্ত, কারা টাকা দিচ্ছে, কারা বাইরে থেকে সমর্থন করছে। তারপর এমন সময় সেই তথ্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে যায় অথবা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে, ফলে সেই সংগঠনের উপরে চাপ সৃষ্টি হয়, তাদের কার্যক্রম ধীরে ধীরে ভেঙে পড়ে। র অনেক সময় আবার ভেতরে ভেতরে বিভাজন তৈরি করে। মৌলবাদী গোষ্ঠীগুলো সাধারণত একে অপরের সাথে একমত নয়, তাদের মধ্যে ক্ষমতার লড়াই থাকে। র সেই লড়াইকে আরো তীব্র করে তোলে। কোনো কোনো সময় গোপনে এমন বার্তা ছড়ানো হয় যা এক দলকে অন্য দলের বিপরীতে দাঁড় করিয়ে দেয়। এর ফলে মৌলবাদী শক্তিগুলো একে অপরের সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে আর বাইরে থেকে হুমকি তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে। রয়ের কার্যক্রমের আরেকটি দিক হলো কাউন্টার ন্যারেটিভ। তারা জানে কেবল অস্ত্র দিয়ে মৌলবাদ দমন করা যায় না, এর বিরুদ্ধে দরকার আদর্শগত লড়াই। তাই র চেষ্টা করে শিক্ষা, সংস্কৃতি ও মিডিয়ার ভেতরে বিকল্প বার্তা ছড়াতে। তারা চায় মানুষ বুঝুক মৌলবাদ কোনো সমাধান নয়, বরং এটি রাষ্ট্র ও সমাজকে আরো দুর্বল করে। কিন্তু বন্ধুরা, রয়ের এই ছায়া যুদ্ধ সবসময় সফল হয়নি। কখনো কখনো বড় ভুলও হয়েছে। অনেক সময় অনেক অপারেশন ফাঁস হয়ে গেছে, অনেক সময় বাংলাদেশের রাজনীতির জটিলতা আটকে গেছে। তবুও একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, র বাংলাদেশের মৌলবাদী শক্তিকে কখনো চোখ এড়িয়ে যেতে দেয়নি। বাংলাদেশের ভেতরেই যখন কোনো বড় মৌলবাদী হামলা হয়েছে, র সেটিকে ভারতের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখেছে। 2005 সালের সিরিজ বোমা হামলা থেকে শুরু করে হলি আর্টিজান হামলা পর্যন্ত প্রতিটি ঘটনার পর র তাদের কার্যক্রম আরো জোরদার করেছে। তারা বুঝেছে বাংলাদেশে যদি মৌলবাদ জিয়ে থাকে তবে ভারতের ভেতরেও এর আগুন একদিন ছড়িয়ে পড়বে। তাহলে আমরা কি দেখলাম? র কোনো গোপন সিনেমার চরিত্র নয়, তারা কোনো সুপার হিরো নয়, তারা এক নিঃশব্দ শক্তি যারা তথ্য, কৌশল আর ছায়া অপারেশনের মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল করে। মৌলবাদের বিরুদ্ধে তাদের এই যুদ্ধ চলছেই এবং বাংলাদেশ এই যুদ্ধে এক গুরুত্বপূর্ণ মঞ্চ। বন্ধুরা, এখন আমরা পরের অধ্যায়ে প্রবেশ করব, যেখানে আমরা দেখব র কেবল পর্যবেক্ষণেই থেমে থাকেনি, বরং বাংলাদেশের ভেতরে কিভাবে তারা সক্রিয় পরিকল্পনা শুরু করলো মৌলবাদ ধ্বংসের জন্য। এই অধ্যায়ে আমরা কথা বলবো মৌলবাদী সংগঠনগুলোর উত্থান এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ছক। তো হ্যাঁ, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যার জন্ম হয়েছিল ত্যাগ, রক্ত আর সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু স্বাধীনতার মাত্র কয়েক বছর পরেই ভয়ঙ্কর শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা শুরু করলো। সেটা হলো মৌলবাদী উগ্রবাদ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারণ মানুষ যখন স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছিল, তখন কিছু শক্তি পাকিস্তানের পক্ষে থেকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেই সব শক্তি পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় পায়, আবার কখনো ধর্মের অপব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করে। রয়ের চোখে এই উত্থান ছিল অত্যন্ত ভয়ঙ্কর, কারণ ভারত ভালো করেই জানতো যদি বাংলাদেশে মৌলবাদ মাথা তোলে তবে তার প্রতিফলন ভারতের পূর্বাঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের মতো জায়গায় ছড়িয়ে পড়বে। সেখানকার মানুষও অস্থিতিশীল হবে, সীমান্ত এলাকায় সন্ত্রাস বেড়ে যাবে এবং 1980 থেকে 90 এর দশকে বিভিন্ন মৌলবাদী সংগঠন যেমন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, যেমন যেটাকে বলা হতো জেএমবি,
হরকাতুল জিহাদ আর ইসলাম, যেটাকে HUJI হুজি বি বলা হতো, এবং পরবর্তীতে আনসারুল্লাহ বাংলা টিম গড়ে উঠতে থাকে। এরা শুধু ধর্মের নামে রাজনীতি করেনি, বরং যুব সমাজকে উগ্রপন্থায় টেনে নিয়ে গিয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এমনকি গ্রামীণ সমাজেও তারা নিজেদের নেটওয়ার্ক বিস্তার করতে শুরু করে। এই সময় থেকেই বাংলাদেশকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং একটি নিরাপত্তাজনিত হুমকির হিসেবেও দেখতে শুরু করে। ভারতীয় গোয়েন্দার কাছে পরিস্থিতি পরিষ্কার হয়ে যায়, যদি এই মৌলবাদকে এখনই দমন না করা হয়, তবে ভবিষ্যতে দক্ষিণ এশিয়া এর ভয়ঙ্কর সন্ত্রাসী অধ্যায়ে প্রবেশ করবে। রয়ের রিপোর্ট অনুযায়ী এসব সংগঠন কেবল দেশীয় তহবিলেই চলছিল না, বরং মধ্যপ্রাচ্যের কিছু উগ্রবাদী গোষ্ঠীর আর্থিক সহায়তাও পাচ্ছিল। সৌদি আরব, পাকিস্তান, এমনকি আফগানিস্তানের তালেবান শাসনামল থেকেও কিছু মৌলবাদী বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইছিল, এবং এখানেই তাদের ভয়ঙ্কর পরিকল্পনা শুরু করে। তারা বুঝতে পারে মৌলবাদকে হারানোর একমাত্র পথ হলো গোড়াতেই আঘাত করা, অর্থাৎ তাদের আর্থিক যোগান, অস্ত্র সরবরাহ এবং মতাদর্শিক প্রচার সবকিছুকে ধ্বংস করতে হবে। রয়ের প্রাক্তন কর্মকর্তারা পরে গোপনে স্বীকার করেছেন যে 1999 থেকে 2005 সালের মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মৌলবাদী শক্তিরা যেসব বড় প্ল্যান করেছিল, তার আগেই অনেক সূত্র ধরে ফেলেছিল। কখনো স্থানীয় পুলিশ, কখনো র্যাব, আবার কখনো ছাত্র বা সাংবাদিকদের মাধ্যমে এর নেটওয়ার্কে ঢুকে পড়ে। এই মৌলবাদী উত্থানই ছিল বাংলাদেশের জন্য এক দুঃস্বপ্ন। বোমা হামলা, লেখক হত্যা, রাজনৈতিক নেতাদের টার্গেট, এসব ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। এবং তখনই ভারত সরকারের কাছে প্রস্তাব দেয়, যদি বাংলাদেশকে মৌলবাদ থেকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের গোপন অভিযানে চালাতে দিতে হবে। আমরা চুপ করে থাকলে একদিন এই আগুন আমাদের দেশও গ্রাস করবে। এই সেকশনে শেষ করার আগে আমি একটি প্রশ্ন দর্শকদের মনে রাখতে চাই: বাংলাদেশ কি সত্যি নিজের শক্তিতে মৌলবাদ দমন করতে পেরেছিল, নাকি ভারতীয় গোয়েন্দাদের অদৃশ্য হাত নীরবে সাহায্য করেছিল? তো এই সেকশনে আমরা আলোচনা করব রয়ের ভবিষ্যৎ পরিকল্পনার সূচনা, গোপন বৈঠক এবং কৌশল। অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের সবচেয়ে গোপন এবং ক্ষমতাশালী গোয়েন্দা সংস্থা। 1968 সালে পাকিস্তানের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও কৌশলগত কাজের প্রতিষ্ঠিত হলেও সময়ের সাথে সাথে শুধু পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্রের উপরে নজরদারি শুরু করে। 2001 সালে 11 সেপ্টেম্বরের পর সারা বিশ্ব যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তখন এর সদর দপ্তরে একের পর এক বৈঠক বসতে শুরু হয়। প্রশ্ন একটাই: বাংলাদেশকে মৌলবাদী সন্ত্রাসের কবল থেকে কিভাবে রক্ষা করা যায়? তাদের পরিকল্পনা মোটের সাধারণ ছিল না, কারণ জানতো সরাসরি ভারতীয় সেনা বা প্রশাসন যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তবে তা আন্তর্জাতিক কূটনীতির সংকট তৈরি করবে। তাই তারা বেছে নিল শ্যাডো অপারেশন, অর্থাৎ ছায়া যুদ্ধ। এই ছায়া যুদ্ধ প্রথম ধাপ ছিল তথ্য সংগ্রহ। এর ডজন খানেক এজেন্ট ঢুকে পড়লো বাংলাদেশের বিভিন্ন শহরে, কখনো ব্যবসায়ী সেজে, কখনো এনজিও কর্মী হিসেবে, আবার কখনো সাংবাদিকের ছদ্মবেশে। তাদের কাজ ছিল মৌলবাদী সংগঠনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি যোগাযোগ, প্রতিটি আর্থিক লেনদেনের খোঁজ রাখা। দ্বিতীয় ধাপ ছিল নেটওয়ার্ক ধ্বংস। গোপনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু করে। অনেকেই হয়তো জানতেন না, কিন্তু 2004 সালের সিরিজ বোমা হামলার পরই এর সম্পৃক্ততা বাড়ে। তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলির ডজন খানেক রিপোর্ট দেয়, কোথাও মৌলবাদীরা প্রশিক্ষণ নিচ্ছে, কোথায় মাদ্রাসা অর্থ পাচ্ছে, কোন সীমান্ত পথে অস্ত্র ঢুকছে। তৃতীয় ধাপ ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ। জানতো শুধু অস্ত্র দিয়েই মৌলবাদ ধ্বংস করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন মানুষের মন জয় করা। তাই তারা গোপনে বাংলাদেশে কিছু সাংস্কৃতিক এবং সামাজিক প্রকল্পে বিনিয়োগ শুরু করে। চলচ্চিত্র, নাটক, বই, এসবের মাধ্যমে মানুষের মনে প্রগতিশীল ভাবনা ছড়িয়ে দেওয়া হয়, যাতে মৌলবাদের প্রতি ঘৃণা জন্মায়। এর এক প্রাক্তন কর্মকর্তা বলেন এবং পরে বলেছেন, আমরা যুদ্ধ করেছি অস্ত্র দিয়ে নয়, তথ্য দিয়ে। আমরা জিতেছি গুলি ছুড়িয়ে নয়, বরং মানুষের মনে মৌলবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিল্লি ও কলকাতার একাধিক গোপন বৈঠক হয়। সেখানেই বাংলাদেশকে কেন্দ্র করে ভবিষ্যতের অপারেশনগুলোর নীল নকশা তৈরি হয়। আর এই নীল নকশার নাম দিয়েছিল অপারেশন ব্ল্যাক কোবরা। অপারেশন ব্ল্যাক কোবরার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলোকে ভেতর থেকে ভেঙে দেওয়া, নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, অর্থনৈতিক যোগান বন্ধ করা, বিদেশি সংযোগ কেটে দেওয়া এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। আজও এই পরিকল্পনার সব কাগজপত্র প্রকাশ হয়নি, তবে নানা রিপোর্টে উঠে এসেছে যে শুধু বাংলাদেশের ভেতরে নয়, মধ্যপ্রাচ্য লবি করে। তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো দেশে গিয়ে চেষ্টা করে যেন বাংলাদেশের অর্থ পাচারের নাম করে মৌলবাদীদের সাহায্য বন্ধ হয়ে যায়। প্রশ্ন উঠতে পারে, কেন এত ঝুঁকি নিল? উত্তর একটাই: ভারতের নিরাপত্তা। ভারত যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তবে তার আগুন একদিন ভারতের ভেতরেও ছড়িয়ে পড়বে।
পড়বে। তাই র সিদ্ধান্ত নেয় আগুনকে নিজের ঘরে ঢোকার আগেই নিভিয়ে দিতে হবে। অ্যালিগেশন, এভিডেন্স অ্যান্ড দ্য পাজল, কি বলা হচ্ছে, কি মিলছে? দর্শক বন্ধুরা, এখন আমরা সেই ক্ষতিকর অধ্যায়টিতে পা রাখবো যেখানে কথাগুলো অভিযোগের রূপ নেয় এবং সূত্রগুলো একে অপরের সঙ্গে মিলতে শুরু করে। এখানে আমি যা বলবো তা হবে খবরগুলো, রিপোর্টগুলো এবং বিশ্লেষকদের অঙ্গভঙ্গি, এবং আমি পরিষ্কার করে দেব কোন অংশটি সত্য প্রমাণিত এবং কোনটি কেবল অভিযোগ বা সোর্স রিপোর্ট। প্রথমেই কি বলা হচ্ছে, কিছু অনলাইন রিপোর্ট, কিছু বহর প্রকাশিত কাগজপত্রের আখ্যান সূত্র এবং কয়েকটা বিদেশি বিশ্লেষণা নিবন্ধে দাবি করা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠনের নেটওয়ার্কে প্রভাব ফেলে, কিছুকে ভাঙে, আবার কিছুকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে। এই ধরনের রিপোর্টে বলা হয়েছে যে এই কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে নির্দিষ্ট পথে টানানো, সীমান্তে অশান্তি রোধ করা এবং ভারতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করা। এখানে দ্রুত একটি বড় সতর্কবার্তা হলো, এই কথাগুলো অনেকেই তাদের নথি বলছেন, তবে তাদের অধিকাংশই শ্রেণীবদ্ধ, গোপন বা পুরোপুরি যাচাই করা যায়। তাই রিপোর্টগুলোকে আমরা ভালো করে বলে উপস্থাপিত করব এবং প্রতিটি দাবির পাশে রাখবো প্রতিক্রিয়া ও সরকারি বক্তব্য। দ্বিতীয়ত, কোন প্রকার উৎস অবতীর্ণ হয় মূলত তিন ভাবে: স্থানীয় সংবাদ মাধ্যমের লিক হওয়া খবর, মহাদেশীয় বা নাগরভিত্তিক বিশ্লেষণের রিপোর্টগুলো, সুরক্ষিত সূত্র হিসেবে পরিচিত একদল প্রকাশ্য বহির্ভূত প্রাক্তন গোয়েন্দা বা বিশ্লেষকদের অভিযোগ। তো অনেক ক্ষেত্রে এই উৎসগুলো মধ্যে মিল পাওয়া যায়, আর তাই কিছুমাত্র বিশ্লেষণযোগ্য লাগে, কিন্তু তা বলে যে এইসব দোষ অনুযায়ী প্রমাণিত তা বলা যায় না। তৃতীয়ত, প্রধান প্রমাণ বলে যে কি উঠে এসেছে, কিছু কাগজে দেখা যায় সীমান্তের কিছু পুরনো নথি, ব্যাংক ট্রান্সফারকে ইঙ্গিত করা কয়েকটি লেনদেন, কিছু ফোন ট্রেস রিপোর্টের উল্লেখ এবং কয়েকটি সাক্ষ্য। আবার কেউ কেউ বলছেন কোন সময়ের গোপন মিটিং এ উপস্থাপিত অপারেশন স্কেচ ধরা পড়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই নথিগুলো সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি, মিডিয়াতে এসেছে কিস্তি ভিত্তিতে। কখনো তথ্যের সংক্ষিপ্ত অংশ ছাপা হয়েছে এবং কখনো সম্পূর্ণ কনটেক্সট হারিয়েছে। চতুর্থত, সরকারি এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কি? এখানে স্পষ্ট দ্বৈতভাবে দেখা যায়। বাংলাদেশের সরকার ইউনিট প্রায়শই বলছে, আমরা নিজেদের সার্বভৌম অধিকারকে রক্ষা করি, যে কোনো হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। অন্যদিকে ভারত সরকার প্রকাশ্যে যে কোনো ধরনের অপারেশন বা কূটনৈতিক সমস্যাকে অথবা কূটনৈতিক সাহায্যকে অস্বীকার করেছে এবং প্রেস স্টেটমেন্ট বলেছে। দুই দেশের মধ্যে সহযোগিতা হলো কেবল দুর্ভাবনা এবং নিরাপত্তাকে ঘিরে। র এর অফিসিয়াল কোনো স্বীকারোক্তি পাওয়া যায় না, এটা গোয়েন্দাগিরির স্বাভাবিক নিয়ম। পঞ্চমত, তথ্যের মান এবং বৈধতা। যেসব কাগজে অপারেশন নাম বা লিস্টিং শোনা যায় সেগুলো প্রমাণ চিহ্নিত নয়। প্রাপ্ত অংশগুলো অনেক সময় অনুমান ও ইন্টারপ্রিটেশন উপরে নির্ভর করে থাকে। এজন্য এই ধরনের রিপোর্টের ডিসক্লেইমার থাকা জরুরি, যা অনেকবার ছিল না। ষষ্ঠত, তথ্য থেকে কাহিনী তৈরি করা কিভাবে? একজন তদন্তকারীর কাজ হলো সূত্র যাচাই করা, কাগজপত্রের সত্যতা নিশ্চিত করা, সাক্ষ্য গ্রহণ করা। ডকুমেন্টারি বানানোর সময় আমরা সমালোচনামূলকভাবে এগুলো উপস্থাপন করব। এক দাবি আছে, ডাব্লিউ আমলে XYZ করেছে, দাবির পাশে রাখুন সূত্র, তার সাপেক্ষে তথ্য, অভাব এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য। আর সপ্তম মতে বিশ্লেষকদের বক্তব্য। দক্ষিণ এশিয়ার বিষয়ে বহু বিশ্লেষক বলেন, যদি সত্যি কোনো বিদেশি গোয়েন্দা এই রকম পদক্ষেপ নেয় তা হবে এক ঝুঁকির কৌশল, কারণ এই কূটনৈতিকভাবে ব্যর্থ হলে বঙ্গোপসাগরীয় পুরো অঞ্চলে আক্রোশ বাড়বে। অন্যরা বলেন, ছোট বড় গোয়েন্দা চাল দেশগুলো নিয়মিত করে, কৌশলটি কেবল পাহারা এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে। দেখা যায় বিশেষজ্ঞদের মতে ঐক্যমত নেই, কিন্তু বলে প্রয়োজনীয় সুরক্ষা, আবার কেউ বলে অন্তর্দেশীয় হস্তক্ষেপ। অবশেষে দর্শকদের জন্য মূল বার্তা, আমরা এখানে কোনো অপরাধকে ঘুরি করে সত্যায়িত করছি না। আমি আমাদের সামনে নিয়ে আসলাম অভিযোগগুলোর মানচিত্র, গোপন সূত্র থেকে আসা ইঙ্গিতগুলো এবং সরকারি প্রতিক্রিয়া। আপনারা বিচার করবেন এই তথ্যে কি মজবুত আছে আর কোথায় যাওয়া খিচুড়ি। এবং এই সেগমেন্টের পরবর্তী অংশে আমরা দেখব রয়ের সম্ভাব্য কৌশলগুলো কি ছিল যদি তারা কিছু করে এবং এগুলো বাস্তবে কিভাবে কাজ করতে পারে। এই অংশে আমরা কল্পনা করব না, বরং বিশ্লেষণ করব কৌশলের বৈধতা, কৌশলের ঝুঁকি এবং নির্ণায়ক উপাদানগুলো। তো এই সেশনে আমরা কথা বলবো পটেনশিয়াল অপারেশন, মেথড এন্ড রিজিওনাল ফলআউট। যদি হয় তাহলে কি হবে। তো এখন আমরা প্রবেশ করছি সবচেয়ে সংবেদনশীল অধ্যায়ে, যেখানে আমি গঠনমূলকভাবে আলোচনা করব যে বিদেশি গোয়েন্দা একটি দেশীয় মৌলবাদী নেটওয়ার্ককে বিততে চাইলে কি কি পন্থা ব্যবহার করতে পারে। এখন এসব কর্মকা কিভাবে আঞ্চলিক রাজনৈতিক, ভৌত ও কূটনৈতিক পরিণতি ডেকে আনতে পারে। আবারও প্রতিটি সম্ভাব্য কৌশল এখানে কেবল বিশ্লেষণ ভিত্তিক সম্ভাব্যতা হিসেবে উপস্থাপন করা হবে, এগুলোকে চূড়ান্ত সত্য বলা যাবে না। প্রথমত, তথ্য অনুসন্ধান ও ইনফিল্ট্রেশন। যে কোনো গোয়েন্দা সংস্থা
প্রথমে করে থাকে গভীর তথ্য সংগ্রহ, গোপন এজেন্ট, ভনিতা বা ভানিতা ছদ্মবেশ, এনজিওর ছদ্ম সাহায্য, এসব মাধ্যমেই তারা স্থানীয় নেটওয়ার্কে ঢুকতে চায়। এটি হয়তো পুলিশের সহায়তায় বা স্বাধীনভাবেও হয়। যে সুবিধা এখানে আছে, ঘন ঘন তথ্য ছড়িয়ে পড়লে ও অপারেশন চলাকালীন সময় অনেক সময় সমাধান করা যায়। কিন্তু বিপদ হলো, যদি এজেন্ট ধরা পড়ে তাহলে কূটনৈতিক বিব্রতা বাড়ে। দ্বিতীয়ত, চ্যানেলিং বা আর্থিক বাধা। মৌলবাদী সংগঠনের অর্থ চলাচল কেটে দেওয়াই একটি কার্যকর পদ্ধতি। এটি করতে হলে গোয়েন্দারা ব্যাংক রেকর্ড, অনলাইনে অর্থ প্রবাহ ট্র্যাক করে, পরাধীন দেশে থাকা দাতা নেটওয়ার্ক চিহ্নিত করে এবং তহবিল কেটে দেয়। আবারও এই কাজগুলো আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ম, কূটনৈতিক চুক্তি ও আইনি বাধার মধ্যে পড়ে, তাই এগুলো কলাকৌশল ও সুনিপুণ প্রমাণ ছাড়া কঠিন। তৃতীয়ত, জনমানসিক অভিযান এবং কনসেশনাল প্রোগ্রাম। ভাষা, মিডিয়া বা আর্টের মাধ্যমে মানুষের মানসিকতা বদলাতে চেষ্টা করা হয়। উদাহরণস্বরূপ সামাজিক প্রকল্প, শিক্ষা, উদ্যোগ, সংস্কৃতি কর্মসূচি, যেগুলো মানুষকে মৌলবাদের বিকল্প হিসেবে প্রগতিশীল চিন্তা দিতে পারে। এসব কৌশল এখনো সফট পাওয়ার নামে পরিচিত। এগুলো নৃশংসতা করে না, বরং বিশ্বাস চলন বদলে দেয়। চতুর্থত, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উন্নয়ন। কূটনৈতিক কৌশলে কখনো প্রয়োগ হয় স্তরের মধ্যে বিভাজন সৃষ্টি করে নেতাদের মধ্যে অনিচ্ছা তৈরি হয়, যে বিকল্প নেতা ও সংগঠন তৈরির মাধ্যমে একটি গোষ্ঠীকে দুর্বল করে। এটি অত্যন্ত সূক্ষ্ম কাজ এবং নৈতিকতা তাত্ত্বিক বিতর্ক আছে। পঞ্চমত, সীমান্ত নিয়ন্ত্রণ এবং পাল্টা ধারণা। সীমান্ত দিয়ে যদি অস্ত্র, মানব পাচার বন্ধ করা যায়, তাহলে অপরাধী নেটওয়ার্কের কার্যকারিতা কমে। এই কাজ হলে দুদেশীয় সহযোগিতা করা সম্ভব, আর তাতেই বিতর্কের জন্ম নেবে যদি একটি দেশের সার্বভৌম কর্তৃত্বের প্রশ্ন ওঠে। এবার আসা যাক, এগুলো করলে আঞ্চলিক প্রভাব কি হতে পারে। প্রথমত, একটি অভিযানে যদি মুখ্য দলগুলোর নেতৃত্ব বা ঢেউ কাটানো হয়, তা অবশ্যই অল্প দিনের মধ্যে সহিংসতা কমাতে পারে। কিন্তু মধ্য মেয়াদে দেখা গেছে অনেক সময় নেতৃত্ব নির্মূল করলে নতুন বাড়তি লোক উঠে আসে, যা আন্দোলন ভূগর্ভে ঢুকে নিয়ন্ত্রণ রূপ নেয়। দ্বিতীয়ত, কূটনৈতিক প্রতিক্রিয়া। যদি কোনো দেশের অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন পড়ে এবং সেটি আন্তর্জাতিকভাবে উন্মোচিত হয়, তাহলে দুই দেশের সম্পর্ক বিষণ্ণ হতে পারে। বৈদেশিক মঞ্চে দমন বাহিনীকে সমর্থন বা নির্দোষ বলে প্রদর্শন ভারতীয় কূটনীতির ক্ষতিগ্রস্ত করতে পারে। তৃতীয়ত, বিশ্বাস ও সামাজিক তন্ত্রকে ক্ষতি। এক দেশের গোয়েন্দা হস্তক্ষেপ সম্পর্কে যখন স্থানীয় জনগণ জানতে পারে, তখন জাতীয়তাবাদী আবেগ জাগে। লক্ষ্যযোগ্য হচ্ছে নিজস্ব সরকারকে বিশ্বাস হারায় এবং বিদ্বেষ বাড়তে পারে। চতুর্থত, আন্তর্জাতিক আইনগত জটিলতা। সাইবার অপারেশন, বৈদেশিক অর্থ প্রবাহ ব্লক করা, এসব ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রীয় বিধিনিষেধ পড়ে। ফলে কৌশল যদি আন্তর্জাতিক নিয়ম ভেঙে, প্রতিক্রিয়া কঠোর হবে। পঞ্চমত, খেলাটিকে কেবল ভূ রাজনৈতিক মঞ্চে দেখলে মানুষ ভুল বুঝবে। বাস্তবে ক্ষেত্রের মানুষ, গ্রামের লোক, শ্রমিক, ছাত্র, তারা প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে। যদি অপারেশন ভুলভাবে হয়, সহিংসতা বেড়ে গেলে শরণার্থীর ঢেউ বাড়তে পারে, মানবাধিকার সংকট দেখা দিতে পারে। শেষ পর্যায়ে আমাদের প্রশ্ন হবে, কোন পথটি সঠিক? গবেষক ও বিশ্লেষকরা এই ধরনের অবস্থায় প্রায়শই বলে থাকেন, প্রথমে স্থানীয় সমাধান এবং ক্ষমতা বান্ধা অথবা ক্ষমতা বানকরণ হওয়া উচিত। আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে কাজ করা উচিত। বিদেশি হস্তক্ষেপ কেবল সর্বশক্তি প্রয়োগ করে ফল আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় তা কার্যকর কিনা সন্দেহ রয়ে যায়। এই সেগমেন্টে আমি আপনাদের বলেছি সম্ভাব্য পন্থাগুলো, তাদের যুক্তি, ঝুঁকি ও আঞ্চলিক ফলাফল। পরের অংশে আমরা নেব কর্ণধারের মত, অর্থাৎ বাংলাদেশি সমাজ, অনুধাবন এবং স্থানীয় প্রতিক্রিয়ার গভীর বিশ্লেষণ। কারণ এই নাটকের শেষ কথা লিখবে মাঠেরই মানুষ। তো চলুন আমরা দেখে নিব এই অংশে, যেখানে বাংলাদেশের প্রতিক্রিয়া, সমাজ, রাজনীতি এবং সিভিল সোসাইটির কণ্ঠ কি বলছে। বন্ধুগণ, এখন আমরা পৌঁছেছি সেই অংশে যেখানে কাগজে কলমে লেখা আশঙ্কা মাঠে নেমে আসে। জনজীবনে, রাজনীতিতে এবং সমাজের উপরে যে কোনো আন্তর্জাতিক অভিযানের সবচেয়ে বড় পরীক্ষাটি এখানে, যা বলে কাগজ কিভাবে মানুষের জীবনে রূপ নেয়। আমি এখন আপনাদেরকে বলবো বাংলাদেশের বিভিন্ন স্তরে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কিন্তু বারবার জোর দিয়ে বলছি, এখানে প্রতিক্রিয়া বলার মানে অভিযোগ প্রতিষ্ঠা নয়, বরং মানুষের ভাবমূর্তির একটি বিবরণ। প্রথমত, রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের যেসব দল শক্তভাবে কাজ করে, তারা জায়গা পায় সেই কথাগুলো নিয়ে তীব্র প্রতিবাদ করে। সরকারি মহলে যদি কোনো বিদেশি হস্তক্ষেপের আভাস মেলে, সেটি জাতীয় সার্বভৌমত্বের ব্যাপারে বলে দাবি করা হয়। বিরোধী দলগুলো শক্তভাবে সেই অভিযোগকে ব্যবহার করে প্রস্তাব করে, দেশের বিভিন্ন নিকেশ নিয়ে প্রশ্ন তোলে। যখন কোনো সংবাদপত্র বা অনলাইন রিপোর্টে অভিযোগ উঠে আসে, রাজনীতিবিদরা তা উত্তপ্ত করে তোলে, কিন্তু তারপরই আসে জোরালো প্রত্যাখ্যান ও দাবির পাল্টা অভিযোগ। এই
রাজনৈতিক তর্ক কখনোই কেবল কারিগর নয়, এটি জাতীয় নিরাপত্তা, কূটনীতি ও ভোট বাজার তিনটি একসঙ্গে জড়িয়ে দেয়। ফলে রাজনৈতিক ধ্রুব কথা না থাকায় জনমত বিভক্ত হয় এবং এটাই বিদেশি কৌশলের অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রভাব হতে পারে দলীয় বিভাজন বৃদ্ধি। দ্বিতীয়ত, সামাজিক স্তর এবং ধর্মীয় স্বরূপ। মৌলবাদী বা ধর্মভিত্তিক সংগঠনগুলোর প্রতি সাধারণ জনগণের মনোভাব জটিল। অনেকেই বলে থাকেন অথবা অনেকেই থাকে যারা ওই সংগঠনের কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ, অনেকেই আছে যারা সমাজের ন্যায্য ও অর্থনৈতিক কারণে অনুশাসিত হয়ে থাকে। অভিযোগ প্রকাশ পেলেই অনেক সাধারণ মানুষ এক ধরনের আতঙ্ক বোধ করবেন, কারণ অপরিচিত শক্তির হস্তক্ষেপ মানেই স্বাভাবিক জীবনের উপরে অনিশ্চয়তা। ধর্মীয় গ্রুপগুলোর কোলাহল বাড়লে তা স্থানীয় শিথিলতা বা সহিংসতাকে উস্কে দিতে পারে। এক্ষেত্রে সিভিল সোসাইটি, ধর্মীয় নেতারা এবং স্থানীয় নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা যদি সংযম বজায় রেখে মানুষকে বুদ্ধিমত্তার পথে অনুপ্রাণিত করেন তাহলে অশান্তি রোধ করা যায়। কিন্তু যদি উগ্র কণ্ঠ বাড়ে, পরিস্থিতি দ্রুত গণহিড়িক ডাইনে রূপ নিতে পারে। তৃতীয়ত, মিডিয়া এবং তথ্য পরিবেশন। আজকের তথ্য যুগে কোনো দাগ ছাপা খবর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়। যখন সন্দেহজনক রিপোর্ট ছাপা হয়, সেটি দ্রুত বিভ্রান্তি করে তোলে। ফেক নিউজ, কাটাছাড়া কনটেক্সট, ভিডিও এবং ভুল ব্যাখ্যা। বাংলাদেশে মিডিয়ার দায়িত্ব এখানে গুরুত্ব পায়। তারা কিভাবে রিপোর্ট করে, কাদের কণ্ঠ তুলে ধরে, তার সমাজকে স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখে। সুতরাং সংবাদ মাধ্যমকে অবশ্যই বলে করা উচিত। তথ্য যাচাই, উৎস যাচাই এবং দুই পক্ষের প্রতিক্রিয়া পাওয়া, এই তিনটি নিয়ম মানলে অযথা আতঙ্ক ফেনা সৃষ্টি করা বন্ধ হবে। আপনার দর্শকদের উদ্দেশ্যে বলুন, নির্দেশনামূলক লাইন টেনে জানুন, সোর্স চেক করুন। এটি কেবল সাংবাদিকতার কথাই নয়, এটি নাগরিকদের দায়িত্ব। চতুর্থত, অর্থনৈতিক এবং সীমান্ত সংবেদনশীলতা। সীমান্ত অঞ্চলে যিনি বা যা কাজ করে সে সবকিছু সরাসরি স্থানীয় জীবিকা ও বাণিজ্যকে প্রভাবিত করে। যদি কোনো অপারেশন সীমান্ত কুঠে হয় তাহলে সীমান্ত বাণিজ্য, কৃষি সরবরাহ বা শ্রমশক্তি ঘরায়, এগুলো দ্রুত নতিপাত ঘটায়। বাংলাদেশি পল্লীর মানুষরা যারা সীমান্তের নিকটে বসবাস করে, প্রতিদিনের রোজগারের জন্য মোটা অংশে অনিশ্চয়তা পেলে তা স্থানীয় নিরাপত্তার পরিস্থিতির খারাপ করতে পারে। সেটাই রাজনৈতিক অস্থিরতার সূত্র। তাই যেই সব পরিকল্পনা স্থানীয় মেয়াদে মানুষকে না জানিয়ে চালানো হয়, এসবের দীর্ঘমেয়াদী খরচ অত্যন্ত বড় হতে পারে। পঞ্চমত, সিভিল সোসাইটি ও মানবাধিকার সংস্থাগুলো। এই প্রতিষ্ঠানগুলো এমন সময় সবচেয়ে সক্রিয় ভূমিকা নিতে পারে তারা যদি হিতৈষী ও নিরপেক্ষ তদন্ত দাবি করে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তথ্য যাচাই এবং মানবাধিকার লঙ্ঘনের ছায়া দেখলে সেটি উন্মোচন করে, তাহলে একটি দায়শীল সমাধান সম্ভব। অন্যদিকে তাদের দুর্বলতা হলে বা রাজনৈতিক প্রভাব সামগ্রী হলে জনগণের আস্থা হ্রাস পাবে। সুতরাং সিভিল সোসাইটির নিরপেক্ষতা ও স্বচ্ছতার কথা এখানে গুরুত্ব পায়। তো এই সেগমেন্টে আমি আপনাদের দেখালাম কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া কাজ করে, কে কিভাবে শব্দ বাড়ায় বা প্রশমন করে, এবং সবচেয়ে জরুরি কথা, দায়িত্বশীল কর্তৃপক্ষের স্বচ্ছতা ও তথ্য প্রমাণ ছাড়া যে কোনো অভিযোগেই সমাজ অস্থির হয়ে পড়তে পারে। আপনারা রেকর্ড করতে পারেন নির্বাচিত সাক্ষাৎকার, স্থানীয় বাজারের চিত্র, সীমান্তের দৃশ্য। এই ভিজুয়ালগুলো দর্শক ইমোশনাল জাগ্রত করবে, কিন্তু কথাগুলো সবসময় দাবি হিসেবে উপস্থাপন করুন, প্রমাণ হিসেবে নয়। তো এই পর্বে আমরা কথা বলি, চলুন আন্তর্জাতিক প্রতিক্রিয়া, ভবিষ্যৎ সর্দার এবং সিনারিও ভিত্তিক কিছু বিশ্লেষণ নিয়ে। বন্ধুরা, এখন আমরা অগ্রসর হচ্ছি সেই অংশে যেখানে জাতীয় ঘটনা আন্তর্জাতিক মঞ্চে পৌঁছায় এবং সেখানে প্রতিটি পদক্ষেপ গ্লোবাল ক্যালকুলেশনে চালানো হয়। এখানে আমি আপনাদেরকে দেখাবো, যদি অভিযোগ সমূহ সত্য প্রমাণিত হয় বা যদি সেগুলো প্রকাশেই থাকে, তাহলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হতে পারে। বিভিন্ন সিনারিওতে বেস্ট কেস বা ওয়ার্স্ট কেস কি পরিণতি অপেক্ষা করছে। আবারও আমি বলি, এখানে আলোচ্য বিষয় সম্ভাব্যতা কৌশলগুলো বিশ্লেষণ, কোনো নিশ্চিত অভিযোগ প্রমাণ ঘোষণা নয়। প্রথমত, নিরপেক্ষতার চিহ্ন, আন্তর্জাতিক তদন্ত ও প্রমাণ প্রতিক্রিয়া। বড় আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন জাতিসংঘ বা অঞ্চলে কার্যরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যদি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে, তারা সক্ষম দল পাঠাতে পারে। একটি নিরপেক্ষ তদন্ত হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানো সহজ হবে, কারণ জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু যদি তদন্ত না হয় বা স্থানীয়ভাবে বাধা আসে, তবে অভিযোগগুলোকে কেবল মিডিয়া আড্ডা হয়ে রয়ে যাবে, আর তা হবে কূটনৈতিক অস্থিরতার শুরু। দ্বিতীয়ত, পাশবিক প্রতিক্রিয়া। বড় শক্তি কেন্দ্রগুলো কি বলবে? ভারত পক্ষীয় অভিযোগ উঠলে ভারতীয় কূটনীতি ও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার প্রতিক্রিয়া একসঙ্গে
সঙ্গে জটিল রূপ নেবে, যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া করবে, সেখানে কৌশলগত স্বার্থ আছে। তারা যদি বাংলাদেশের সার্বভৌম অধিকারকে রক্ষা করে তাহলে মধ্যপ্রাচ্য বা এশিয়ার কৌশলগত অবস্থান জোরদার হয়। আবার চীন এবং রাশিয়া কিভাবে মন্তব্য করবে, তারা সাধারণত অভ্যন্তরীণ বিষয় বলে নীরবে থাকতে পারে অথবা সন্দেহ সহজভাবে ভারতের কাঁধে চাপিয়ে দিতে পারে। কূটনৈতিক মঞ্চ এভাবে তীব্র কথাবার্তা চলবে, কিন্তু কার্যকর প্রতিক্রিয়া হলে সেটি হচ্ছে নিষেধাজ্ঞা, কূটনৈতিক নোট বা আন্তর্জাতিক পর্যায়ে কণ্ঠ উত্থাপন। তৃতীয়ত, অর্থনৈতিক এবং নিরাপত্তার প্রভাব। যদি অভিযোগ প্রতিষ্ঠিত হয়, ভারতের উপরে আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। বাণিজ্যিক ম্যাপ বা দণ্ড থেকে শুরু করে আন্তর্জাতিক কর বিষয়ক বাহ্যিকতা বা ব্যাহতিগুলো দেখা দিতে পারে। বিকল্পভাবে যদি অভিযোগ যাচাই করে অস্বীকার করা হয়ে যায় অথবা ভারতের কূটনীতি বা প্রয়োজনীয় নিরাপত্তা বলে দাবি করে, তাহলে বিশ্বে তার নৈতিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে না, বরং কৌশলগত ধার নাটকীয়ভাবে বদলে যাবে। চতুর্থত, সামরিক এবং কৌশলগত ফলাফল। তো 9টি সিনারিও আমি এখানে কথা বলবো। এখানে আমি সহজ করে 5টি সম্ভাব্য ভবিষ্যৎ বর্ণনা দেব। যেমন বেস্ট কেস, তদন্তে অভিযোগ অটল নয়, নিরপেক্ষতা প্রতিষ্ঠা পায়, দুই দেশের মধ্যে কূটনৈতিক মাধ্যম ও আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যায়, সীমান্ত পর্যবেক্ষণের জন্য যৌথ তত্ত্বাবধায়ক গঠন করা হয়, এতে সবচেয়ে কম ক্ষতি হয়। মিড কেস, অভিযোগ আংশিক সত্য কিন্তু কর্মকাণ্ড হয়েছে, কিন্তু কেন্দ্রীভূত পরিকল্পনা খুঁজে পাওয়া যায়নি। রাষ্ট্রীয় ফলশ্রুতিতে কূটনৈতিক চাপ এবং তথ্য বিনিময় বাড়ে, আঞ্চলিক সহযোগিতা কমে, তবে সরাসরি আর্থিক নিষেধাজ্ঞা এড়ানো যায়। এটি দীর্ঘমেয়াদী আস্থা ক্ষত করে। ওয়ার্নিং কেস, অভিযোগটি সত্য প্রমাণিত হলে আন্তর্জাতিক মন্তব্য ও কিছু শান্তিমূলক পদক্ষেপ যেমন ভিসা নিষেধাজ্ঞা, সীমিত আর্থিক নিষেধাজ্ঞা প্রয়োগ হতে পারে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে, এতে বড় ক্ষতি। রেজিম শক কেস, যদিও ব্যাপক প্রমাণ আসে যে গোয়েন্দা হস্তক্ষেপ নিয়মিত হয়েছে, তখন ওপেন কনফ্রন্টেশন হতে পারে, যেমন আন্তর্জাতিক আদালতে বা রাষ্ট্রসংঘে বিষয়টি তোলা হতে পারে। সামরিক উত্তেজনা বাড়তে পারে, এটি সবচেয়ে খারাপ ব্যাপার। গ্লোবাল শিফট কেস, যেটা সিরিজে প্রমাণ মেলে এবং অন্যান্য দেশগুলো এমন কৌশল করেছে যে এই অবস্থা প্রতিফলিত হলে এতে আন্তর্জাতিক নর্মস এবং কূটনৈতিক অদ্ভুতভাবে পরিবর্তন দেখা যায়। বিশ্বের চাহিদা বাড়বে স্বচ্ছতা, নিয়ন্ত্রণ এবং নতুন কৌশলের জন্য। এটি দীর্ঘমেয়াদী গ্লোবাল রুলস রিলেশন করে। পঞ্চমত, মাল্টিল্যাটারাল ফর্মে আলোচনা এবং নিয়ম তৈরির প্রয়োজন। এই ঘটনা যদি দেশগুলোর স্বচ্ছতা ও আন্তর্জাতিক নিয়মানুগ পরিচালনা দাবি করে, তবে সম্ভবত বিশ্বব্যাপী গোয়েন্দা কার্যকলাপ, সাইবার অপারেশন এবং সীমান্তীয় হস্তক্ষেপকে নিয়ন্ত্রিত করার নতুন আন্তর্জাতিক নর্মস গড়ে উঠতে পারে। এটি সহজ নয়, কিন্তু এই রকম সংকটকে কখনো নতুন আইনি উপকাঠামো গড়ে দেয়। শেষেই আমরা দর্শকদের উদ্দেশ্যে বার্তা: একমাত্র জবাবদিহিতা, স্বচ্ছ তদন্ত এবং আন্তর্জাতিক মঞ্চে নিয়মগত আলোচনা এই সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে। ভূরাজনৈতিক উত্তেজনা ফলত বড় আঘাত হতে পারে, তাই প্রত্যেক সংশ্লিষ্ট পক্ষকে শান্তিপূর্ণ ডায়ালগে নামে এটাই বাস্তবসম্মত পথ। এই অধ্যায়ে আমরা কথা বলছি নীতিমালা, নৈতিকতা ও সুপারিশ। কি করা উচিত? বন্ধুগণ, এই সেগমেন্টে আমি আপনাদের সামনে রাখছি স্পষ্ট, প্র্যাকটিক্যাল এবং নৈতিক সুপারিশ সমূহ, যেগুলো দেশের অভ্যন্তরীণ কর্তৃপক্ষ থেকে শুরু করে আন্তর্জাতিক কমিউনিটি পর্যন্ত গ্রহণ করলে এমন সংকট টালানো সম্ভব। এখানে অ্যাকশন পয়েন্টগুলো বাস্তবসম্মত, প্রমাণভিত্তিক এবং আইনি সুরক্ষার আওতায় রচিত। প্রথম সুপারিশ: স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্মত তদন্ত। যদি কোনো সন্দেহ তথ্য আসে, স্থানীয় সরকারকে উচিত দ্রুত একটি নিরপেক্ষ কমিটি গঠন করা, যার মধ্যে থাকবে আন্তর্জাতিক পর্যবেক্ষক, বেসরকারি সেক্টরের প্রতিনিধিরা এবং স্বাধীন আইনি বিশেষজ্ঞ। তদন্তের ফলাফল যদি জনসম্মুখে প্রমাণিত হয়, তাহলে জবাবদিহিতা কার্যকর হবে, অন্যথায় মিথ্যাচারের উৎস চিহ্নিত করা সম্ভব হবে। দ্বিতীয় সুপারিশ: স্বাধীন মিডিয়া এবং তথ্য যাচাই। ফ্যাক্ট চেকিং মেকানিজম বৃদ্ধি করা। সীমিত তথ্য চক্র বাদ দিয়ে সংবাদ প্রচারের ক্ষেত্রে কঠোর সূত্র যাচাই বাধ্যতামূলক করা উচিত। মিডিয়া সংগঠনগুলোকে বারবার ফ্যাক্ট চেকিং ইউনিট গঠন করতে হবে। দর্শকদের জানাতে হবে কোন তথ্য যাচাই হয়েছে, কোনটি যাচাইরত, এবং এই স্বচ্ছতা ভয়াবহ গুজব রোধে সাহায্য করবে। তৃতীয় সুপারিশ হচ্ছে সিভিল সোসাইটি ও স্থানীয় নেতৃত্বকে ক্ষমতায়ন। সমাজকে নিরাপদ রাখতে হলে স্থানীয় নেতৃত্বের, শিক্ষক, ধর্মীয় নেতৃত্ব, গ্রামীণ সংগঠন এই সংকট মোকাবেলায় তৈরি থাকতে হবে। সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাদেরকে প্রশিক্ষণ, মজবুত আইনি ও মেন্টাল হেলথ সাপোর্ট দিতে হবে।
চতুর্থ সুপারিশ, সীমান্ত নিরাপত্তা এবং যৌথ প্রোগ্রাম। সীমান্তকে শান্ত এলাকা রাখা সম্ভব যদি দুই দেশের মধ্যে যৌথ পর্যবেক্ষণ ও বাণিজ্যিক নীতিমালা থাকে। সীমান্ত বাজার ও কৃষি চেইনের স্বাভাবিকতা বজায় রাখতে বইয়ে ভিত্তিহীন অপারেশন না চালানোই শ্রেয়। যৌথ প্রশিক্ষণ, তথ্য বিনিময় এবং নিয়মিত কূটনৈতিক সংলাপ ভালো বিকল্প। পঞ্চম সুপারিশ, আন্তর্জাতিক নিয়ম ও রুল বেস ফ্রেমওয়ার্ক গঠন। যদি গোয়েন্দা অ্যাক্টিভিটি বা সাইবার অপারেশন সীমান্ত অতিক্রম করে, বিশ্বব্যাপী নিয়ম না থাকলে বারবার সংঘর্ষের সম্ভাবনা। তাই রাষ্ট্রগোষ্ঠী, জাতিসংঘ ও আঞ্চলিক ফোরামগুলোকে এখনই বসে নিয়ম প্রণয়ন করতে হবে, যাতে গোয়েন্দা কর্মকাণ্ডের স্পষ্ট লিমিটেশন ও জবাবদিহিতা নির্ধারিত হয়। ষষ্ঠ সুপারিশ, মানবাধিকার ও বিবেকের কণ্ঠ বজায় রাখা। নিরাপত্তা চাহিদা যাই হোক, মানুষের মৌলিক অধিকারকে উপেক্ষা করা ঠিক নয়। অভিযোজিত নীতিতে মনুষ্য থাকুক, মান্যতা থাকুক, শান্তিপূর্ণ মত প্রদর্শন, ধর্মীয় স্বাধীনতা ও জীবন, নাগরিক অধিকার সমূহের প্রতি শ্রদ্ধাশীল নীতি অবশ্যই মেনে চলবা। তো কি শিখলাম, আগামী পথে আমরা কিরূপ চলবো? বন্ধুরা, আজকের এই অনুসন্ধানী যাত্রায় আমরা দেখেছি কিভাবে একটি অভিযোগ কেবল সংবাদ নয়, বরং সমাজ, রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে কাঁপিয়ে দেয়। আমরা দেখেছি তথ্যের মরশুমে সতর্কতা কেন জরুরি, কিভাবে বিচার বহির্ভূত ধ্যান ধারণা সমাজে অশান্তির জন্ম দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে স্বচ্ছতা, বিচার ও আন্তর্জাতিক রুল ছাড়া স্থায়ী সমাধান আনা সম্ভব নয়। আমি আপনাদের কাছে শেষ বার্তাটি স্পষ্ট করে রাখি, যদি কোনো দেশীয় বা বিদেশি গোয়েন্দা সংস্থা আসলেই বিচ্ছিন্নভাবে কিছু করেও থাকে, তার বিচারের পথ হলো নিরপেক্ষ তদন্ত এবং আন্তর্জাতিক মেকানিজম। আর যদি অভিযোগ ভুয়া বা কেটাছাড়া হয়ে থাকে, তবে মিডিয়া ও সোশ্যাল ভলক্যানোকে প্রশমিত করা প্রয়োজন। কোনো পরিস্থিতিতেই রাজনীতি বা জাতীয় নিরাপত্তাকে কেবল অভ্যন্তরীণ কথাবার্তা মনে করে উপেক্ষা করা যায় না, কারণ আটকে থাকা উত্তেজনা পরবর্তীতে বড় আঘাত দিতে পারে। তো শেষ কথায় আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, তথ্য, সাক্ষ্য ও আর্গুমেন্ট এগুলোকে যথাযথ সাজানো ও যাচাই করা ছাড়া কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয়। আমি আপনাদের এই ডকুমেন্টারি শুনলে প্রত্যাশা করুন, এটি কেবল তর্ক নয়, এটি একটি আহ্বান সততা, স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ কণ্ঠের প্রতি।